ছোটোবেলা থেকেই প্রাণ প্রকৃতি, গাছপালা, ফুল, পশু পাখি এগুলোর প্রতি আমার ভীষণ একটা আগ্রহ ছিল এবং এই জায়গাতে দাঁড়িয়ে যখন পেছনের দিকে আমরা ফিরে তাকাই একদম শূন্য হাতে শুরু করাকে একটি সমৃদ্ধ একটা জায়গাতে উপনীত হয়েছে। 2026-এ এসে আমাদের এখন স্থায়ীভাবে আমাদের এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 100 জন মানুষের একদম স্থায়ী কর্মসংস্থান। এবং যেহেতু আমরা ল্যান্ডস্কেপিংয়ের কাজ করি, আমাদের সবথেকে বেশি জনবল প্রয়োজন হয় হচ্ছে দৈনন্দিন কর্মী বা দৈনন্দিন শ্রমিক যারা, তাদের আমাদের প্রতিদিন এখন আমাদের সব প্রজেক্ট মিলিয়ে 100, 150, কোনো দিন 200, কোনো দিন 250 এরকম আমাদের বিগত 6-7 বছর ধরে কিন্তু আমরা এই কাজগুলি করে যাচ্ছি এবং এই ধরনের জনবলগুলো কিন্তু আমাদের এইখানে নিয়মিত আমাদের এখানে কাজ করছে। গার্ডেনিং বাংলাদেশের আমাদের বাৎসরিক আমাদের কিন্তু আমরা এখান থেকে 4 থেকে 5 কোটি টাকা আমাদের উপার্জনের, এই উপার্জনটা আরও বড় হতে পারতো, আরও ব্যাপ্তি হতে পারতো। তো সব কিছু মিলিয়ে গার্ডেনিং বাংলাদেশ এটি বাংলাদেশ সে সর্বস্তরের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে ল্যান্ডস্কেপ একটা বিশাল ইন্ডাস্ট্রি। আজকে এই সময়ে এসে আমাদের এই যে উপস্থাপনাটি রয়েছে, এই উপস্থাপনাতে আমরা যখন দেখি সর্বস্তরের শিশু, বৃদ্ধ, আবাল, বনিতা সকলেই এই জায়গাটি উপভোগ করছেন এবং তারা সকলেই আগ্রহ দেখাচ্ছেন যে আমার নিজের বাড়ির আঙিনা, আমার নিজেদের এলাকাটা যদি এরকম সুন্দর হতো, সেই জায়গা থেকে এই জায়গায় কাজ করার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে। এখানে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে, যেটি নিয়ে আমরা কাজ করছি। এমন একটি টিম আমরা ডেভেলপ করতে চাই, যেই টিম বাংলাদেশে প্রাণ প্রকৃতিতে একটা ছবির মতো সুন্দর যেই দৃশ্যপটগুলো আমরা দেখি, সেরকম দৃশ্যপটগুলো। ছোটোবেলা থেকেই খেয়ালগুলি ছিল প্রকৃতি, তাদের আচরণ, প্রকৃতির বিন্যাস, প্রকৃতির যে একটা নান্দনিকতা, প্রকৃতির যে একটা নিজস্বতা, প্রকৃতির যে একটা বিস্তৃতি, বিশালত্ব, এই পুরা ব্যাপারগুলা কেন যেন তখন থেকেই আমার ভেতরে এগুলি কিন্তু আসা যাওয়া করত। তো সেই জায়গা থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি চিন্তা করতাম যে অন্যরা যা করছে আমি একটু ভিন্ন আঙ্গিকে আমার কাজগুলো করব। আমি ওই সিজনাল ফ্লাওয়ারের গাছ সংগ্রহ করতাম নানান পদের। কেউ যদি 5টা করতো আমি করতাম 7টা, কেউ যদি 7টা করতো আমি করতাম 10টা। এরকম করে করে আমি আমার বাসার সামনে যখন এই যে ফুলে ফুলে ছোটোবেলা থেকেই যখন বাগান সাজানোর যে এই চর্চাটা যখন শুরু করি, তখন দেখা গেল যে আমার এই কাজের পরিচিতিটা আস্তে আস্তে বাড়তে থাকে। সামাজিক বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে আমার উঠা বসা হইতে থাকে, চলাফেরা হতে থাকে, তাদের সাথে বিভিন্ন মত বিনিময় হতে থাকে। আমার কাছে মনে হয়েছে যে সব কিছুর জন্যই আল্লাহ তাআলা আলাদা আলাদা এবং নির্দিষ্ট করে তাদের জীবনাচার, তাদের জীবনের স্বাচ্ছন্দ্য, তাদের বাসস্থান, তাদের প্লেসমেন্ট, তাদের যে হচ্ছে কি বলে স্বাচ্ছন্দ্য, এটি কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা প্রাণীর জন্য এবং প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা। এই করতে 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 আমি আসলে আমার মাধ্যমিক পর্যায়ে আমি মাধ্যমিক পাশ করার ওই সময়টাতে আসলে কিন্তু আমার চিন্তার জায়গাগুলো যত সমৃদ্ধ হয়েছে, আমার মাঠ পর্যায়ে বা সেটিকে কিন্তু আমি কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজের মাধ্যমে সেই জিনিসগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি থিয়েটার করেছি, আমি সমবেতভাবে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো সব মিলিয়ে আমার মাধ্যমিক পর্যায়টা যখন শেষ হয়, তখন আমার মধ্যে একটা চিন্তা ছিল যে আমি একটু বড় আকারে একটা বাগান কিভাবে করা যায়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আসার পরে আমি একটু আমার মাথার মধ্যে আমরা যে স্টুডিওগুলোতে যাইতাম ওই সময় দেখতাম যে পেছনে বড় বড় সিনারি যেগুলো থাকতো, পোস্টার থাকতো, সেগুলোর সামনে যখন দাঁড়িয়ে ছবি তুলতাম, মাথার মধ্যে আসলে প্রশ্ন জাগতো যে এগুলো কি আসলে সত্যি, আবার সত্যি না হলে এগুলো এভাবে আসছে কিভাবে, এত সুন্দর হইতে পারে। তো এই যে একটা আগ্রহ, এই আগ্রহটা ভেতরে ভেতরে দীর্ঘদিন কাজ করেছে। ইন্টারমিডিয়েট আমরা যখন উচ্চ মাধ্যমিকের শেষ পর্যায়ে, তখন কিন্তু বাংলাদেশে আমাদের ইন্টারনেটের যে একটা শুরু হলো, বাংলাদেশে ইন্টারনেট সংযোগ হলো। তখন কিন্তু ওই ক্যাফেতে আপনার শুরুতেই আমরা ক্যাফেতে বসে 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 ব্রাউজ করা যেত। তো আমি যেটা করতাম, আমার উচ্চ মাধ্যমিক আমি শেষ করলাম কুষ্টিয়াতে শেষ করার পরে আমি ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে এসে আমি অনার্স ভর্তি হলাম ঢাকা কলেজে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে। তো আমি তখন থেকেই কিন্তু আমি যখনই আমার হাতে কিছু টাকা আসতো, আমি চলে যেতাম সাইবার ক্যাফেতে গিয়ে বসে বসে আমার কাজই ছিল যে সার্চ দিয়ে কিভাবে ফুল, ফল, বাগান এবং এই যে
প্রাণ প্রকৃতির যে একটি বিস্তৃত দৃশ্যপট, সেগুলোকে কিভাবে মানে বেশি বেশি করে নতুন নতুন দৃশ্যগুলোকে আমার চোখে নিয়ে আসা যায়, সেটা আমি দেখতাম। এখন এটা যখন নেশাতে পরিণত হয়ে গেল, এটাকে তো আমি যদি এটাকে ধরে রাখতে চাই, আমাকে অবশ্যই আর্নিংয়ে যেতে হবে। আর্নিংয়ে যাওয়ার জন্য আমি বিভিন্ন রকমের বিকল্প খুঁজতে থাকি। আমার সেজো মামা, উনি ঢাকা ইউনিভার্সিটিতে মৃত্তিকা বিজ্ঞানে পড়াশোনা করেছেন, উনি হলেই থাকতেন। শাহবাগটা ছিল শাহবাগ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেই। শাহবাগের একটা ঐতিহ্য আছে, আমরা জানি, ফুল মার্কেট। তো আমার সেজো মামা একদিন আমাকে বললেন, আমার বাবা শিক্ষক, আসলে আমরা 7 ভাই বোন, আমাদের 7 ভাই বোনকে উনি পড়াশোনা করিয়েছেন ওনার স্বল্প আয়ে। তো আমার মামা আমাকে পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করতে পারো, যেহেতু তোমার ফুল এবং প্রাণ প্রকৃতি নিয়ে তোমার আগ্রহ আছে, তুমি খুব সকালে তুমি শাহবাগের মার্কেটটা ঘুরতে পারো। তো আমি মনে আছে আমি 2004 সালে আমি একদিন খুব সকালে ফজরের নামাজ পড়ে, তখন আমি আগারগাঁতে থাকি, একদম খুব সকালে ফজরের নামাজের সময়ই আমি চলে গেলাম শাহবাগে গিয়ে আমি দেখে আমার এত ভালো লাগলো এবং আমি নিজেকে আসলে আর ধরে রাখতে পারিনি। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমার জন্য এই মুহূর্তের জন্য সবথেকে সেরা একটা জায়গা। শাহবাগে যাওয়া আসা করা শুরু করলাম, কাছে তো টাকা নাই। তো আমি দেখলাম যে ওখানে ওই একটা মাধ্যম আছে উপার্জনের, সেটি হচ্ছে চাষিরা ফুল নিয়ে আসতো খুব সকালে, সেই ফুল তারা সেখানে বিভিন্নজন সেই ফুলগুলো কিনে নিত। তারপরে 1 ঘন্টার মধ্যে ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে আবার সেই ফুলগুলা সংগ্রহ করত। এই যে মাঝখানের যেই মধ্যস্বত্বভোগী বলি আর যেভাবেই বলি না কেন বিষয়টাকে, তো আমি ওই ফুল একজন থেকে, আমার মনে আছে, আমার কিছু টাকা আমি নিয়ে আমি ওই ফুলের বাজারে যাওয়া আসা শুরু করি। প্রথমে অবস্থায় কিছু ফুল কেনাকাটা শুরু করি। এইভাবে করতে করতে 2006 সালে আমার মানে লাভ লস তখন সবথেকে বড় ব্যাপার, আমাকে এখানে আসতে হবে। তো 2006 সালের একটা বিষয় আমার খুব মনে আছে। 2006 সালে শাহবাগে আমি যাই, সেটি ভ্যালেন্টাইন্স ডের আগের দিন। সেটা আমাদের যে পয়লা ফাল্গুনে আমি ওইখানে গিয়ে কিছু ফুল কিনি। ফুল কেনার সময় আমি যেই ফুলটা কিনি, তো হঠাৎ করে খুব বৃষ্টি, ওই বৃষ্টিতে আমার যে টাকার ফুল আমি কিনি, টাকাটা আমি ধার করেছিলাম, আমার 14,000 টাকা আমি ধার করে ওইখানে ফুল কিনি, কিন্তু সব ফুলগুলা বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এবং আমি খুব বিপদগ্রস্ত হয়ে পড়ি। কারণ ওই সময় 14,000 টাকা এটা অনেক বড় টাকা এবং অনেক বড় একটা টেনশন। তো ওই মার্কেটে আমার চাইনিজ একটা পরিবারের সাথে আমার পরিচয় হয়েছিল। ওরা 2 বোন 1 ভাই, ওরা চায়না থেকে ওরা ফুল নিয়ে ওই বাজারে আসতো বাজারে বিক্রির জন্য। তখন কিন্তু আসলে ওই ফুলের প্রতি মানুষের, কারণ দাম বেশি ছিল, একটা গোলাপ ওরা বিক্রি করতো, প্রথম অবস্থায় তারা বিক্রি করেছে 25 টাকা করে। তো তখন আসলে একটা গোলাপ 25 টাকা দিয়ে নেওয়ার মতো কোনো লোক ওইভাবে ছিল না, তো ওরা ফেরত নিয়ে যেত, কিছু সামান্য বিক্রি করতো। তো আমি ওদের সাথে পরিচয় হওয়ার সুবাদে পরের দিন ভ্যালেন্টাইন্স ডে, আমার চিন্তা ছিল যে আমি পয়লা ফাল্গুনে বিক্রি করে কিছু টাকা প্রফিট হবে, সেখান থেকে আবার বেশি করে ফুল নিয়ে কালকের ভ্যালেন্টাইন্স ডে, কালকের বাজারে আমি একটা ভালো মুনাফা করব। কিন্তু আসলে আমি যখন লস করে ফেলি তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করি, তো ওরা আমাকে আসলে বলে যে তুমি যদি এমন কোনো আয়োজন করতে পারো যে আয়োজন আমরা ফুল বিক্রি করার সাথে আমরা নিজেরাও সম্পৃক্ত হব। তো আমার মাথায় হঠাৎ করে আসলে যে আমি ওই চাইনিজের সঙ্গে একটু যোগাযোগ করি। আমি ওই চাইনিজের সঙ্গে যোগাযোগ করলাম, ওকে আমি সব বিষয় একটু বোঝানোর, ভাঙা ইংরেজিতে ওকে বোঝানোর চেষ্টা করলাম। তো একটু আমার প্রতি একটু ওর মনে হলো, একটু দয়া মায়া হলো। সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি তোমাকে সুন্দর করে ফুল গোলাপ আমি তোমাকে প্যাকেজিং করে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে ওটা বিক্রি করে তুমি আমার টাকাটা তুমি আমাকে দিয়ে যাবা। আমার মনে আছে আমরা 200 চাইনিজ রোজ নিয়ে আসছিলাম ভ্যালেন্টাইন্স ডে 2006-এ, এবং সেটা আনাম র্যাঙ্কস প্লাজার সামনে আমরা সব বন্ধুবান্ধব, আমি আমার বন্ধু, আমরা সবাই মিলে খুব ওয়েল ড্রেস আপ করে আমরা আনাম র্যাঙ্কসের ফুটপাতে কিন্তু আমরা দাঁড়িয়ে ফুল বিক্রি করেছিলাম। এবং সেই ফুল আমরা প্রত্যেকটা ফুল 200, 250, 300 এরকম দামে যখন আমরা বিক্রি করি, আমার মধ্যে তখন কিন্তু আনন্দের একটা মানে বিচ্ছুরণই বলা যায় এটা। তো আমরা সেখান থেকে একটা মোটামুটি টাকা একটু হাতে আসলো,
পেছনের ওই লসটাকে আমি ওই টাকাটাকে পরিশোধ করলাম এবং হাতে সেই টাকাটা নিয়ে ওকে আমি ওর টাকাটা ফেরত দিলাম, পাশাপাশি ওর সঙ্গে আমার একটা যোগাযোগ শুরু হলো। ও আমাকে রেগুলার ফুল দেওয়া শুরু করলো এবং আমার প্রতি ওর একটা আস্থা তৈরি হলো। সেই জায়গা থেকে আমি যেটা করলাম যে আমি প্রচণ্ড ঘুরতাম ঢাকাতে। তখন যেখানেই যে কোনো ধরনের মেলা বা যে কোনো ধরনের আয়োজন হলে আমি পায়ে হেঁটে চলে যেতাম, যে আমি ওটা দেখার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম। আমার এই কাজ করতে করতে আমার পরিচয় হলো এই বিডিআর ছিল তখন, বিডিআর পিলখানার গেটের পাশে একটা ছোট্ট গোলাপের দোকান ছিল। আমার ওখানে যোগাযোগ হওয়ার পরে আমি তাদের মেজর মাহবুব, তখন মেজর শাকিল সাহেবও ছিলেন, তো আমি ওনাদের সাথে যোগাযোগ করি। 2007 সালে আমার যোগাযোগ হয় ওনাদের সাথে। যোগাযোগ করার পরে ওনারা বলে যে ঠিক আছে, আমরা তো একটা শপ করতে চাই, ফ্লাওয়ার শপ, আপনি আমাদেরকে কিভাবে হেল্প করতে পারেন। তো আমি ওনাদেরকে কিছু পরামর্শ দিলাম এবং এটাও বললাম যে আমি আপনাদেরকে ফ্লাওয়ার সাপ্লাই দিব। তো গাছ দেওয়া শুরু করলাম এবং গাছের উপস্থাপনগুলো আমরা বিভিন্ন আঙ্গিকে তখন আমি করা শুরু করলাম। একটা বড় পাত্র নিয়ে ওইখানে আমি বিভিন্ন গাছের সমারোহ করে এটি একটি বাগান আকারে আমি উপস্থাপন করতাম এবং দেখতাম যে দেওয়া মাত্রই সেগুলো কোনো না কোনোভাবে বিক্রি হয়ে যেত। তো ওই সময় আমার একটা সুযোগ আসলো, বসুন্ধরাতে আমি একটা সুযোগ পেলাম, একটা পুষ্প প্রদর্শনী করলাম। পাশাপাশি আমি যে ছোট ছোট পটে যে গাছ, তখন আমি ওইখানে উপস্থাপন করলাম এবং দেখলাম যে খুব মহাসমারোহে সেগুলো বিক্রি হওয়া শুরু হলো। আমার মধ্যে নেশাটা আরও ব্যাপক আকারে আমার মধ্যে কি হলো, এটা আমাকে আরও বেশি আকারে উদ্দীপ্ত করলো। তো এই পর্যায় থেকে আমি তখন 2008 থেকে নিয়ে 2013 পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলের নিচে আমরা ফুল এবং ইনডোর ডেকোরেটিভ পট প্ল্যান্টস এগুলো আমরা বিক্রি করতাম। হঠাৎ করে বসুন্ধরা থেকে আমাকে জানানো হলো যে ওনাদের নিচতলা থেকে আমাদের এই দোকানগুলোকে সরিয়ে ফেলতে হবে। তো আমি খুব কষ্ট পেলাম এবং আমি একটা মানে অন্ধকারাচ্ছন্ন একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আমার মনে হয় এখানেই আমার বিষয়টাকে ইতি টানতে হবে। কারণ বসুন্ধরা পর্যন্ত ততদিনে আমার ব্যবসার সাথে সাথে আমার কিন্তু মানে ঋণ, কারণ আমার নতুনের প্রতি আমার নেশা, ঋণ হতে শুরু হলো। তো এরপরে হঠাৎ আমার বন্ধ থাকলো 2 বছর। এই 2 বছর আমি বিভিন্নভাবে আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমার উপার্জনটাকে আবার একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো বা আমার এই কাজগুলোকে কীভাবে আমি ধরে রাখতে পারবো। তো ওই সময় আমার যাদের সঙ্গে পূর্ব পরিচিত ছিল তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করলাম, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে। ইন দ্য মিন টাইম খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের সাথে আমার যোগাযোগ ছিল, পরিচয় ছিল। ওনারা আমার কাছ থেকে কিছু পট প্ল্যান্ট নিয়ে ওনারা কোরিয়াতে একটা এক্সিবিশনে পাঠালো। ওনারা বাণিজ্য মেলাতে ওনারা একটা স্টল করার জন্য আমাদেরকে ডাকলো, সেখানে আমরা কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম। এরকম করতে করতে ওনারা আমাদেরকে রেফারেন্স দেওয়া শুরু করলো সরকারি বিভিন্ন পর্যায় থেকে, ওনাদের কাছ থেকে পরামর্শ নিতে আসতো বাগান করার ব্যাপারে। তো সেই জায়গাগুলোতে আমরা কিছু কিছু জায়গায় আমরা পরামর্শ দিলাম। এরকম করতে গিয়ে হঠাৎ করে 2016-তে আমার একটা বড় সুযোগ আসলো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমার মনে আছে মুনমুন আপা এবং রাজু ভাই গুলশান হর্টিকালচার সেন্টারে তখন ছিলেন। ওনারা আর্মি স্টেডিয়াম তখন তাদের আঙিনাটাকে তারা একটু সাজিয়ে গুছিয়ে একটা ল্যান্ডস্কেপ করতে চাই। তখন আমাদের সাথে তাদের পরিচয় হলো। এই পরিচয়ের মধ্য দিয়েই আসলে ল্যান্ডস্কেপিংয়ের যে একটা বিস্তৃতি বা আমার ভাবনার জায়গাটাকে আমি সেই জায়গাতে বাস্তবায়ন করার একটা সুযোগ পেয়ে যাই। তো আমি তাদের সঙ্গে পরামর্শ করলাম। তারা শুরুতেই যেহেতু সেনাবাহিনী, তারা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে দিয়েই তাদের সব কিছু যেতে হয়। তারা আমাদেরকে শর্ত দিল যে এই বাগানটা করার পরে কেমন দৃশ্যপটটা হবে সেটা আমাদের ডিজাইনের মাধ্যমে দেখাতে হবে। তো সেই সময়টাতে আসলে গ্রাফিক্সের কাজ করে আমার এক ছোটো ভাই ছিল, ওর নাম ফারদিন। আমি ওর সাথে কথা বললাম, ও আমাকে হেল্প করলো। তো ও ডিজাইন করে দিল। সেই ডিজাইন আমরা নিয়ে গিয়ে আমরা উপস্থাপন করলাম সেনাবাহিনীর মানে সংশ্লিষ্ট দায়িত্বশীল। তো ওনারা খুব পছন্দ করলো এবং সেই সময় তাদের সাথে আমাদের একটা চুক্তি হলো যে আমরা তাদের এই ল্যান্ডস্কেপটা করে দিব এবং সেটা বেশ ভালো একটা ছিল, অর্থ বরাদ্দ ছিল তাদের সেটার জন্য। তো আমি সেই কাজটা খুব মনোযোগ দিয়ে, আমার মনে আছে দিন রাত। এর মধ্যে আমার 2015-তে গিয়ে আমি বিয়ে করলাম এবং তখন আমার একটা মানে ক্রাইসিস ছিল। তার মধ্যে দিয়ে নতুন সংসার, অর্থ ক্রাইসিস, কাজ সব কিছু মিলিয়ে খুবই চাপের মধ্যে দিয়ে দিনগুলো যেতে থাকলো আর কি। এর মধ্যে আর্মি স্টেডিয়ামের ওই কাজটা হওয়ার পরে পেছনের যে দায় দেনাগুলো ছিল সেগুলো শোধ করলাম কিছু কিছু করে। তখন থেকে আসলে আমাকে সত্যি কথা বলতে ল্যান্ডস্কেপ নিয়ে আমার মাথার মধ্যে
আমার চিন্তার মধ্যে এবং আমার পারিপার্শ্বিক সব কিছুতেই আমার ল্যান্ডস্কেপ নিয়ে আমার ভাবনা। এবং আস্তে আস্তে একটা দুটো করে ছোট 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 সরকারি এবং বেসরকারি পর্যায়ের কাজ আসতে থাকলো। এই করতে 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 আজকে 2026-এ আমি প্রথম অবস্থায় আমার ছিল বসুন্ধরাতে, যখন তখন একেশিয়া নামে আমার প্রতিষ্ঠানটা ছিল। এখন হচ্ছে 2019-এ এসে আমি প্রতিষ্ঠা করলাম গার্ডেনিং বাংলাদেশ। 2019-এ এসে গার্ডেনিং বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম। 2019 থেকে আজকে 2026 পর্যন্ত আমরা কম বেশি 100-রও উপরে আমরা ল্যান্ডস্কেপের কাজ করেছি এবং আমাদের প্রত্যেকটা কাজই প্রতিটা কাজ থেকে পৃথক, এবং এই কারণেই আমাদের কিন্তু চাহিদা বাড়তে থাকে। আমাদের উল্লেখযোগ্য অনেকগুলো কাজের মধ্যে আমরা যদি বলি, আমরা শুরুতে যদি ল্যান্ডস্কেপে আমরা আর্মি স্টেডিয়াম, আমরা আর্মি হেডকোয়ার্টারে কিছু কাজ করেছি, আমরা বিডিআরে কিছু কাজ করেছি, আমরা সিলেটে অনেকগুলো রিসোর্টে কাজ করেছি, আমরা সাভারে জিওন রিসোর্টে কাজ করেছি, আমরা নিকুঞ্জ লেকের কাজ করেছি, আমরা পুরা ঢাকার মধ্যে আমরা বিভিন্ন মানে শহরে যে নগর নান্দনিকতার যে ল্যান্ডস্কেপ সেগুলোর কাজ করেছি। এরকম অসংখ্য কাজ আমরা করেছি। আসলে সেগুলোর বর্ণনা এই সংক্ষিপ্ত সময়ে আসলে করা সম্ভব না। তবে আমার জীবনের পরিবর্তনটা এই গার্ডেনিং বাংলাদেশের নিয়ে আমরা যখন সামনে অগ্রসর হলাম, প্রতিটা পদে পদে আমরা শিখেছি, প্রতিটা পদে পদে আমরা জেনেছি, বোঝার চেষ্টা করেছি, এবং কিভাবে নিজেদেরকে আরও গুছিয়ে তুলতে হয়, নিজেদেরকে কিভাবে আসলে আরও সুশৃঙ্খল করতে হয়। এবং ল্যান্ডস্কেপটা যেহেতু বাংলাদেশে এটা একটা আসলে রাজকীয় মেজাজের একটা কাজ, এটা মানে অর্থবিলাসিতার কোনো প্রসঙ্গ বিষয়টি ওরকম না, এটা একটি রাজকীয় মেজাজের কাজ। তো কাজেই এখানে প্রত্যেকটা জিনিস হইতে হবে সুশৃঙ্খল। এখানে শ্রমিক থেকে নিয়ে শুরু করে, এখানে আপনার একটা প্রপোজাল সাবমিট করা থেকে নিয়ে শুরু করে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা হতে হবে ডিজাইন বেসড, মানে নকশার বাইরে কোনো কিছু এখানে চিন্তা করার সুযোগ নাই। এবং আমাদের ল্যান্ডস্কেপিংয়ে যেটি হচ্ছে যে এখানে অনেক কিছু সমন্বয় থাকতে হয়। তো সব কিছু মিলিয়ে আজকে আমরা প্রত্যেকটা কাজকেই খুব গুরুত্বপূর্ণ মনে করে প্রতিটা কাজ থেকেই আমরা নতুন নতুন কিছু শেখার যেই তাড়না, সেই জায়গা থেকে আজকে 2026-এ এসে বাংলাদেশ সরকার কর্তৃক আমরা কিন্তু গার্ডেনিং বাংলাদেশ ল্যান্ডস্কেপিংয়ের একটি স্বীকৃতি আমরা পেতে সক্ষম হয়েছি, যে না, ল্যান্ডস্কেপটাও এটা একটা অনবদ্য অপরিহার্য একটা বিষয়, এটা উন্নয়নের অঙ্গাঙ্গী একটি বিষয়, উন্নয়নের সাথে এটা সরাসরি সম্পৃক্ত। এবং আমরা আরও বিস্তৃত আকারে পড়াশোনা করছি, আমাদের টিম এবং আমাদের কলেবর বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের এইখানে এখন আমাদের ল্যান্ডস্কেপ কোম্পানি হিসাবে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত প্রথম দিকেই আমরা অবস্থান করছি, এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি খুঁটিনাটি প্রতিটা বিষয় কীভাবে আরও সুচারুরূপে আমাদের সামনে আরও উপস্থাপন করা যায়। জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের গার্ডেনিং বাংলাদেশের কিছু অর্জন রয়েছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে যখন পেছনের দিকে আমরা তাকাই, ফিরে তাকাই, একদম শূন্য হাতে শুরু করা যেই জায়গাটি, সেই জায়গাটি আজকে একটি সমৃদ্ধ একটা জায়গাতে উপনীত হয়েছে। আমাদের গার্ডেনিং বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশ সরকার, সর্বস্তরের নাগরিকবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, আমরা সেই চেষ্টাটাই অব্যাহত রেখেছিলাম যে গার্ডেনিং বাংলাদেশের মাধ্যমে ল্যান্ডস্কেপ, নগর সৌন্দর্য, নগর নান্দনিকতা, এমনকি গ্রাম পর্যায়ে, যে আমাদের ল্যান্ডস্কেপ বলতে কিন্তু আসলে সরাসরি রেডি কোনো কিছু জিনিস নিয়ে বসিয়ে দেওয়া এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের প্রকৃতগতভাবেই আমাদের বাংলাদেশ ল্যান্ডস্কেপ অনেক সুন্দর, সেই জায়গাগুলোকে কিভাবে পরিপাটি করে সাজিয়ে রাখা যায়, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করেছি, আমরা বোঝানোর চেষ্টা করেছি এটা দরকার। আজ 2026 সালে এসে আমরা 4-5টা জাতীয় বৃক্ষ মেলাতে আমরা এখানে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকলকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে না, এটি আসলে দরকার। এই কাজটি করতে গিয়ে পর্যায়ক্রমে যেটি হয়েছে, আমাদের যারা আমাদের নিয়োগপ্রাপ্ত কর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের এইখানে আমাদের টিমে এখন 2-3 জন আমাদের সিনিয়র আর্কিটেক্ট আছেন, আমাদের জুনিয়র আর্কিটেক্ট আছেন, আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এখানে আমাদের স্কাল্পচার অ্যান্ড আর্টিস্ট আছেন। এরকম করে মিলিয়ে আমাদের সকল শ্রেণী পেশার মানুষজনকে নিয়ে আমাদের একটা টিম আছে, এবং আমাদের একটা আড্ডার প্রথা আছে। সেই আড্ডার মধ্যে থেকে আমরা সকলের ধারণাগুলোকে সমন্বিত করে আমরা প্রজেক্টগুলো করি। 2026-এ এসে আমাদের এখন
স্থায়ীভাবে আমাদের এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 100 জন মানুষের একদম স্থায়ী কর্মসংস্থান। এবং যেহেতু আমরা ল্যান্ডস্কেপিংয়ের কাজ করি, আমাদের সবথেকে বেশি জনবল প্রয়োজন হয় হচ্ছে দৈনন্দিন কর্মী বা দৈনন্দিন শ্রমিক যারা, তাদের আমাদের প্রতিদিন এখন আমাদের সব প্রজেক্ট মিলিয়ে 100-150, কোনো দিন 200, কোনো দিন 250, এরকম আমাদের বিগত 6-7 বছর ধরে কিন্তু আমরা এই কাজগুলি করে যাচ্ছি। এবং এই ধরনের জনবলগুলো কিন্তু আমাদের এইখানে নিয়মিত আমাদের এখানে কাজ করছে। আমরা যদি বলি, আমরা রেভিনিউ আমাদের এখন গার্ডেনিং বাংলাদেশের আমাদের বাৎসরিক আমাদের কিন্তু আমরা এখান থেকে 4 থেকে 5 কোটি টাকা আমাদের উপার্জনের, এই উপার্জনটা আরও বড় হতে পারতো, আরও ব্যাপ্তি হতে পারতো, কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, আমাদের একটা পলিসি আছে। পলিসিটা হচ্ছে আমরা যা কিছু ইনকাম করছি আমাদের দৈনন্দিন জীবনের বিলাসিতা বা স্বাচ্ছন্দ্য সবগুলোকে আমরা দূরে রেখে আমরা সরকারের অনেক ফরমায়েশি কাজ, আমরা সমাজের অনেক অংশে আমরা কিন্তু নিজেদের অর্থ দিয়ে আমরা কাজগুলি করে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এই কাজটি আমাদের অপরিহার্য, সমাজের জন্য দরকার, নগরের জন্য দরকার, গ্রামের জন্য দরকার, বাসাবাড়ির জন্য দরকার। আমরা কিন্তু প্রতিনিয়ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, আমরা চ্যারিটির মাধ্যমে, আমরা কিন্তু স্পন্সরের মাধ্যমে আমরা যা উপার্জন করি বলতে গেলে আমাদের পুরাটাকেই আমরা ব্যয় করি। এর মধ্যে দিয়ে আমাদের যারা এখানে শ্রমিক রয়েছেন, যারা আমাদের স্টাফ রয়েছেন, তাদের যেন একটু উন্নত জীবন ব্যবস্থা আমরা করতে পারি। বিশেষ করে যেহেতু বলেছি এটা রাজকীয় একটা মেজাজের কাজ, এই জায়গাতে যেন সবাই একটা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা তাদের জীবনাচারেও আমরা সেই জিনিসটা আমরা রাখার চেষ্টা করেছি। তো সব কিছু মিলিয়ে গার্ডেনিং বাংলাদেশ, এটি বাংলাদেশ সে সর্বস্তরের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে ল্যান্ডস্কেপ একটা বিশাল ইন্ডাস্ট্রি। এবং এই বোধের জায়গা থেকে সরকার বিগত 2 বছর, বিশেষ করে গত বছরও বাংলাদেশে প্রথম ল্যান্ডস্কেপিংয়ের উপর একটি জাতীয় পুরস্কার আমাদের দিয়েছে। এবছর সরকার আমাদের এই কাজের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষ সম্পর্কিত যে উদ্ভাবন, সেই উদ্ভাবনের জায়গায় ল্যান্ডস্কেপের এই ইন্ডাস্ট্রিটাকে স্বীকৃতিস্বরূপ আমাদেরকে বৃক্ষরোপণের জাতীয় পুরস্কার আমাদেরকে দিয়েছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। আমরা সর্বস্তরের জনসাধারণ, সর্বস্তরের নাগরিকবৃন্দ এবং সর্বস্তরের মানুষের প্রতি, শ্রেণী পেশার মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে সর্ব অবস্থায় আমাদেরকে ওনারা সহযোগিতা করেছেন এবং এই শিল্পটাকে এই পর্যায়ে আসতে তারা সহযোগিতা করেছে। আমি আরেকটি বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এই কাজগুলা করতে গিয়ে আমাদের খুঁটিনাটি পরিবেশের সাথে, মানে পরিবেশের বিরূপ, প্রাণ প্রকৃতির সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো, আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমরা হাজার হাজার টন পরিবেশের যেই বিপর্যয় ঘটাতে পারে এরকম বর্জ্য আমরা অপসারণ করছি। আমরা মাটি নিয়ে কাজ করছি, মাটির ফার্টিলিটিটাকে কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কাজ করছি। আমরা পানি নিয়ে কাজ করছি। আমাদের একটা বিশাল ব্যাপ্তি আমাদের রয়েছে, যা আসলে বর্ণনা করে এই অল্প সময়ে সম্ভব নয়। আমরা আমাদের সামনে যে লক্ষ্য রয়েছে সেটি হচ্ছে যে আমরা এমন একটি টিম আমরা ডেভেলপ করতে চাই, যেই টিম বাংলাদেশে প্রাণ প্রকৃতিতে একটা ছবির মতো সুন্দর যেই দৃশ্যপটগুলো আমরা দেখি, সেরকম দৃশ্যপটগুলো শুধু ঢাকা নয়, শুধু খুলনা নয়, শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশ। এমনকি আমাদের আরেকটি উল্লেখযোগ্য অর্জন আছে, পৃথিবীতে একটি মাত্র ইভেন্ট আছে যে ইভেন্টটি 10 বছর পর হয়, হর্টিকালচার ফেয়ার। নেদারল্যান্ডে গত 2022 সালে আমরা সেখানে অংশগ্রহণ করেছি এবং আমাদের বাংলাদেশের স্টলটি দ্বিতীয় পুরস্কার সেখানে তারা পেয়েছিল এবং সেখানেও আমরা ল্যান্ডস্কেপিংয়ের কিছু কাজ করেছিলাম। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এটা বলতে পারি যে আগামী দিনে বাংলাদেশে ল্যান্ডস্কেপ ইন্ডাস্ট্রির যেই সম্ভাবনা এবং ল্যান্ডস্কেপ ইন্ডাস্ট্রির যেই যোগসূত্র, উন্নয়নের সাথে আমাদের যে ল্যান্ডস্কেপিংয়ের যে অপরিহার্যতা, সেটি খুব স্পষ্ট হচ্ছে। এবং আগামী দিনে এই সেক্টরে অসংখ্য তরুণ যুবক, তাদের শিক্ষিত তরুণ যুবকদেরও এখানে কর্মসংস্থান হবে এবং এই শিল্প সামনের দিকে আরও অগ্রসর হবে। আমরা শুরুতে যেই শূন্য অবস্থায় শুরু করেছিলাম, আমাদের যেই বোধ, আমাদের যে অনুভূতি, আমাদের যে অর্জন, আমাদের মনে হচ্ছে আগামী দিনে এটি বাংলাদেশের উন্নয়নে একটি রোল মডেল হিসাবে কাজ করবে। বাংলাদেশের উন্নয়নে এটি একটি অনবদ্য ভূমিকা পালন করবে এবং এইখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সরকারের যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটিও এখানে এই খাতের মধ্যে দিয়ে সংগঠিত হবে।